ম্যাক্সিমাম ড্রেস আমরা ড্রেসম্যান দিয়ে তৈরি করে নিতাম। তো সাকিবই একটা সময় এসে চেঞ্জ করে দিছে যে আমার ড্রেস কোনো ড্রেস ডিজাইনার বা ড্রেসম্যান দিয়ে বানানোর দরকার নেই, আমাকে এই টাকা দিয়ে দেখ, আমি আমারটা পরে নেব। ওই সময় আমি 2 লক্ষ টাকা দিয়েছিলাম সাকিবকে। এমন হতে পারে যে 5 লাখ টাকার ড্রেস পরছে। একজন শিক্ষকের ছেলে মায়ের জমানো কিছু টাকা দিয়ে কোনোভাবে বিদেশ যায় পেট চালানোর জন্য বা জীবন ধারণের জন্য। তো ওই ছেলেটা বিদেশ যায়, গিয়ে তার এদিকে ধরা খেয়ে যায়, তার কাছে টাকা নাই, এরকম একটা অবস্থায়, খাওয়ার নাই। তো এরকম একটা মানুষ, হ্যাঁ, এরকম দামি পোশাক আসলে পড়তে পারে কিনা, চরিত্রের জন্য যায় কি? এই প্রশ্নটা করেন না। না না, এটা তো জানা দরকার। প্রেমিক পুরুষ ছবিটা হচ্ছে ম্যাক্সিমাম শুটিং হয়েছিল হচ্ছে থাইল্যান্ডে। হ্যাঁ, তো থাইল্যান্ডে হচ্ছে যে অনেক গর্জিয়াস পোশাকে আমরা সাকিব খানকে দেখতে পাই। তো কত টাকার পোশাক কিনা হয়েছিল আপনার মনে আছে? আসলে সাকিব বাংলাদেশে আসলে ড্রেসের ব্যাপারটা সাকিবই পরিবর্তন করছে। যেমন আমরা আমাদের গুরুদের কাছে যখন অ্যাসিস্ট করতাম তখন থেকেই শিখে আসছি, দেখে আসছি যে সিনেমার যত পোশাক এগুলো আমরা মানে ড্রেস ম্যান দিয়ে তৈরি করতাম। কিছু ড্রেস হয়তো ধরেন নর্মাল শার্ট প্যান্ট এগুলো আর্টিস্ট দিত, এছাড়া ম্যাক্সিমাম ড্রেস আমরা ড্রেসম্যান দিয়ে তৈরি করে নিতাম। তো সাকিবই একটা সময় এসে এই ধরেন দীর্ঘ চলচ্চিত্রের এই পথ চলা চেঞ্জ করে দিছে যে আমার ড্রেস কোনো ড্রেস ডিজাইনার বা ড্রেসম্যান দিয়ে বানানোর দরকার নেই, আমাকে এই টাকা দিয়ে দেখ, আমি আমারটা পরে নেব। তো ওই সময় আমি 2 লক্ষ টাকা দিয়েছিলাম সাকিবকে ড্রেস বাবদ আর কি। তার মানে হচ্ছে যে প্রেমিক পুরুষে আসলে 2 লক্ষ টাকার পোশাক, হ্যাঁ, ব্যবহার করেছিলেন। এখন আসলে ও কত টাকার ড্রেস, এমন হতে পারে যে 5 লাখ টাকার ড্রেস পরছে, আবার এমন হতে পারে সে 1 লাখ টাকার ড্রেস পরছে, কিন্তু আমার প্রযোজকের কাছ থেকে সে 2 লক্ষ টাকা নিচ্ছে। ভাই, আমার আসলে মূল যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে একজন শিক্ষকের ছেলে মায়ের জমানো কিছু টাকা দিয়ে কোনোভাবে বিদেশ যায় পেট চালানোর জন্য বা জীবন ধারণের জন্য। তো ওই ছেলেটা বিদেশ যায়, গিয়ে তার এদিকে ধরা খেয়ে যায়, তার কাছে টাকা নাই, এরকম একটা অবস্থায়, খাওয়ার নাই। তো এরকম একটা মানুষ, হ্যাঁ, এরকম দামি পোশাক আসলে পড়তে পারে কিনা, চরিত্রের জন্য যায় কিনা? এই প্রশ্নটা করেন না। না না, এটা তো জানা দরকার। না না, এটা করেন না, এটা করেন, অন্য কিছু করেন, আপনি আমার ভাই। আচ্ছা, তাহলে এই লাস্ট প্রশ্ন প্রেমিক পুরুষের। থাইল্যান্ডে হচ্ছে শুটিং ছিল, তো ওই শুটিংয়ে আসলে আমার কাছে মনে হয়েছে ছবিটা দেখে যে থাইল্যান্ডে আসলে কোনো বিদেশি নাই, সব বাংলাদেশি। না আসলে বাবু ভাই আপনি ভালো করে দেখেন, আমি চেষ্টা করছি। এখন আপনাকে বলি বাবু ভাই, আমাদের বাজার আপনারও, আপনি যে একজন চলচ্চিত্র প্রেমিক বলি বা আপনি চলচ্চিত্রের মানুষ হিসেবে আপনারও জানা আছে যে আসলে আমাদের বাজেটটা। তারপরেও আমি ওই সময় অনেক বড় সাহস নিয়ে এত বড় বাজেটের ছবি করেছি। আপনার 2008 সালে আমি 7 কোটি টাকা দিয়ে ছবি বানিয়েছি, এটা বিশাল সাহসের ব্যাপার। তো আসলে পুরো টিম তো আর থাইল্যান্ডে গিয়ে কাজ করা সম্ভব না, বা সেটগুলি থাইল্যান্ডে বানানো সম্ভব না। তারপরও আমি চেষ্টা করেছিলাম, থাইল্যান্ডে গিয়ে যখন লোকেশন দেখলাম তখন চেষ্টা করেছিলাম যে আমার এই লোকেশন, এই সেটগুলি থাইল্যান্ডে সম্ভব কিনা। থাইল্যান্ডে তো আর সেট বানানো যাবে না। তারপরে আমি যখন বাংলাদেশে এসে থাইল্যান্ডের সেটগুলি বানালাম, আমার প্রোডাকশন ম্যানেজারকে বললাম যে উপজাতি 100 ছেলেমেয়ে বা 100 মানুষ আমার দরকার। তো এখন আমাদের দেশের উপজাতি মানুষ আনতে হলে পাহাড়ি অঞ্চলে যেতে হবে। ও সেটা না করে ঢাকা শহরে যত বিউটি পার্লার আছে, এই পার্লারে আপনার যত উপজাতি মেয়েরা ছিল এরকম প্রায় 50-60 জন মেয়ে সংগ্রহ করে নিয়ে আমার সেটে দিয়েছিল। তারপরও কিছু বাঙালি দিতে হয়েছে, যার জন্য হয়তো আপনার চোখে ওই থাই মেয়েদের না লেগে, থাই ছেলেদের না দেখে আপনি হয়তো বাঙালি দেখছেন, কিন্তু চেষ্টা করছি ভাই যথেষ্ট। কেমন ব্যবসা সফল ছিল ছবিটি? সুপার ডুপারের ছবি, সুপার ডুপারের ছবি। আমার ওই প্রোডাকশনে ওই প্রযোজক এর আগে 2টা ছবি বানিয়েছিল, চন্দন চৌধুরী পরিচালক ছিল, কি জাদু করিলা আর ভালোবেসে বউ আনবো। আমারটা হলো 3rd প্রজেক্ট ছিল, আমারটা সুপার ডুপার হিট ছবি। এই সুপার ডুপার হিট হওয়ার কারণে প্রযোজক খুশি আমাকে আবার প্রেমিক নাম্বার 1 বানানোর জন্য দিল।